কেটে গেছে 6টা দিন। আর জাঙ্গুক আর তের বিয়ে। তের সম্মতি পেয়ে তার পরের দিনই জাঙ্গুককে ডেকে বিয়ের কথাবার্তা ফাইনাল করার ব্যবস্থা করা হয়। এত তাড়াতাড়ি বিয়েটা ব্যবস্থা করার কারণ ইউনু চলে যাবে, তাই তার আগে বিয়ের ব্যবস্থা করা হয় যাতে ইউনু বিয়েতে থাকতে পারে। যাই হোক, ইউনুর মা বাবা আর সুগার পরিবার জাঙ্গুকের তরফ থেকে আসবে, কারণ জাঙ্গুকের তো তেমন কেউই নেই। তাই জন্য ইউনুর পরিবারই উদ্যোগ নিয়েছে, সাথে সুগা তো আছেই। সাথে জাঙ্গুকের স্কুল ও কলেজ টাইমের কিছু বন্ধু বান্ধবও এসেছে। এখন সকাল 8টা বাজে। জাঙ্গুক রুমে বসে আছে। একটা চাপা উত্তেজনা কাজ করছে, মুখে লেগে আছে অনাবিল হাসি। নিজের কাছের মানুষটাকে সারা জীবনের জন্য নিজের করে নেওয়ার হাসি। যেদিন ইউনজুনের ফোন এসেছিল জাঙ্গুকের কাছে বিয়ের কথা পাকা করার জন্য, সেদিন কয়েক সেকেন্ড পাকরুদ্ধ হয়ে গেছিল জাঙ্গুক। ও ভাবতেই পারেনি তে এত তাড়াতাড়ি রাজি হয়ে যাবে বলে। তার 2 দিন পরে জাঙ্গুকের বিয়ের খবর জানতে পেরে জাঙ্গুকের মা ফোন করে বলেছিল যে পুরনো সব কিছু ভুলে গিয়ে এরকম যাকে তাকে বিয়ে না করে রোজকে বিয়ে করে সেটেল হয়ে যেতে। একটু তাই ভরে উঠেছিল জাঙ্গুকের মন। তার ছেলের হাসি ফুটে উঠেছিল জাঙ্গুকের ঠোঁটে। কি ভাগ্য জাঙ্গুকের! এত কিছুর পরেও নিজের ছেলেকে বুঝলো না একজন মা। জাঙ্গুক রাগে আর কোনোদিনও তার মাকে ফোন করতে না বলে। এই কথাটা বলেই জাঙ্গুক ফোনটা কেটে দিয়েছিল। জেনি ঘরের কাজ করছে, রান্না বান্না, ঘর গুছিয়ে রাখা, আর ভাইয়ের ছোট করে গায়ে হলুদ করবে ওরা। তাই সব কিছু ওর একা হাতে সামলাতে হচ্ছে। এই সব কাজের মধ্যে জেনি মনে মনে ইউনুর গোষ্ঠী উদ্ধার করছে। আসলে জাঙ্গুকের বিয়ে উপলক্ষে জাঙ্গুকের কিছু বন্ধু বান্ধব এসেছে। তাদের মধ্যে তৃষা নামের একটি মেয়ে বারবার ইউনুর সাথে চিপকে চিপকে যেভাবে কথা বলছে একদম সহ্য হচ্ছে না জেনির। আফটার অল ইউনুর হাজব্যান্ড। শুধু যে মেয়েটি এরকম করছে এমনটা নয়, ইউনো মেয়েটির সাথে বেশ খুশি। কি সুন্দর হেসে হেসে কথা বলছিল ইউনো মেয়েটির সাথে। শুধু ওর সাথেই কথা বলার সময় পায় না ইউনো। মনটা খারাপ হয়ে যায় জেনির। এর মধ্যে ইউনো এসে বলে, জেনি 10টা বাজতে চললো, আর কত দেরি হবে? জাঙ্গুকের হলুদ দেওয়ার জন্য সবাই অপেক্ষা করছে। জাঙ্গুকও তৈরি হয়ে গেছে, আর বেশি দেরি করলে আমাদের কমিউনিটি সেন্টারে যেতে দেরি হয়ে যাবে তো। কথাটা শেষ করতেই হলুদের বাটিটা জেনি ইউনোর হাতে ধরিয়ে দিয়ে বিনা বাক্যে ওখান থেকে চলে যায়। চলে যাওয়ার আগে জেনির চোখের কোণায় পানি দেখতে পায় ইউনো, কিন্তু এই পানির কারণ বুঝতে পারে না ইউনো। কিছুক্ষণ পর সবাই জাঙ্গুকের গায়ে অল্প অল্প হলুদ মাখিয়ে দিয়ে অনেক মজা করতে থাকে। আর জাঙ্গুকের বন্ধু বান্ধবগুলো তো জাঙ্গুককে নিয়ে টিস করা শুরু করে। এইভাবেই জাঙ্গুকের গায়ে হলুদ সম্পন্ন করে সবাই। অপরদিকে তেদের বাড়িতেও জিমি, নিউনজুন, যিশু আর আয়ু মিলে তেরও হালকাভাবে গায়ে হলুদ করে, আর সবাই মিলে অনেক আনন্দ করে। তারপর 11টার দিকে পার্লার থেকে 2জন মেয়ে আসে তেকে সাজাতে। তে পার্লারে সাজতে চায়নি, বাড়িতেই নর্মালে সাজতে চেয়েছিল, তাই তে বারণ করেছিল। কিন্তু জিমিন একটা কথাও শোনেনি। ও বলেছে মেয়েদের জীবনে এই একটাই দিন, যেদিন প্রত্যেকটা মেয়ে নিজেকে বধূ বেশে সুন্দর করে সাজাতে চায়। তাহলে ও কেন তার ব্যতিক্রম হবে? তাই সে পার্লারের সাথে কথা বলেছে তেকে ন্যাচারালভাবে সাজানো হবে। তাই তেও আর বারণ করেনি। তের বাড়ি থেকে কিছুটা দূরে একটা কমিউনিটি হল বুক করা হয়েছে। তেকে সাজিয়ে ওইখানে নিয়ে যাওয়া হবে। তের পরনে লাল খয়েরি বেনারসি, গলায় সোনার নেকলেস, হাতে সোনার বালা, কানে সোনার ঝুমকো, আরো অনেক কিছু তেকে পরানো হয়েছে। তারপর তেকে পার্লারের মেয়েরা সুন্দর করে সাজিয়ে দেয়। জিমিন রেডি হয়ে এসে দেখে তেকে রেডি করে দেওয়া হয়েছে। জিমিন তের পেছনে দাঁড়িয়ে আয়না দিয়ে তের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে মিষ্টি হেসে বলে, তোর দিক থেকে তো আমি চোখই সরাতে পারছি না, তাহলে ভাব আমাদের প্রফেসর সাহেবের কি হবে? তে নিজেও আয়নাতে নিজেকে বধূরূপে দেখছে। নিজের কাছেই নিজেকে অচেনা লাগছে। তার উপর জিমিনের কথা শুনে গাল দুটো লাল হয়ে গেছে ওর। ওদের কথার মাঝেই তের মা আর যিশু আসেন তের কাছে। পার্লারে 2টো মেয়েকে নিয়ে জিমিন এগিয়ে দিতে যায়। তেকে বিছানায় বসিয়ে দেয় ইউনজুন, আর সামনে একটা চেয়ার রেখে যিশুকে চেয়ারে বসিয়ে দিয়ে নিজে তের পাশে বসেন। যিশু তের গলায় একটা স্বর্ণের হার পরিয়ে দিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, এটা তোমার নানা ভাই আমাকে দিয়েছিলেন, আর আমি এটা যত্ন সহকারে তুলে রেখেছিলাম তোমাকে দেব বলে। তাই আজ আমি এটা তোমাকে দিলাম। নতুন জীবন শুরু করতে যাচ্ছ তুমি, তার জন্য অনেক শুভেচ্ছা রইল। তোমাকে বিয়ে দিচ্ছি মানে এই নয়
যে এরপর থেকে তোমার প্রতি আমাদের আর কোনো দায়বদ্ধতা থাকবে না। আমরা কিন্তু সবসময় তোমার পাশে আছি। তোমার কোনো অসুবিধা হলে নির্দ্বিধায় আমাদের বলতে পারো। বিয়ে হয়ে যাচ্ছে বলে আমাদের আবার কখনো পর ভেবো না। যিশুর কথা শুনে তে যিশুকে জড়িয়ে ধরে বলে, এরকম বলো না নানু, আমি তোমাদের কখনো পর ভাবতে পারি না, কখনো না। তের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। ইয়ঞ্জুন তের পিঠে হাত দিলে তে তার নানুকে ছেড়ে মায়ের দিকে তাকায়। ইয়ঞ্জুন তের গালে বেয়ে গড়িয়ে পড়া পানিটাকে আলতো হাতে মুছে তারপর বলেন, পাগলি মেয়ে, কাঁদছিস কেন? দেখ তো কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে তোকে, আর তুই কিনা কেঁদে ভাসাচ্ছিস। দাম্পত্য জীবনটা কিন্তু সহজ নয় তে, কিন্তু তার মানে এই নয় যে সেটাকে কঠিন বলে ছেড়ে চলে যাব। দাম্পত্য জীবনের মধ্যে মান অভিমান থাকবেই। যদি কোনো সম্পর্কে মান অভিমান না থাকে তাহলে সেই সম্পর্কটাকে আদর্শ সম্পর্ক বলা যায় না। জাঙ্গুক ছেলেটা ভীষণ ভালো, সেও তোর মতোই জীবনে অনেক কষ্ট পেয়েছে, তা আবার নিজেদের লোক থেকেই। তাই তার হাত কখনো ছাড়বি না। যতই ঝড়ঝাপটা আসুক আঁকড়ে রাখবি ছেলেটাকে, দেখবি সেও তোর হাত কখনো ছাড়বে না। দাম্পত্য শব্দটার ভেতরের অর্থটা অনেক বড়তে, সেটা ধীরে ধীরে বুঝতে শিখবি। আমি দোয়া করি জীবনে অনেক খুশি হও, আল্লাহ তোমাদের জীবনে অনেক খুশি এনে দিক। তের চোখ ছলছল করে ওঠে। যিশু এবার পরিবেশটাকে ঠিক করার জন্য নিজের সেই বিখ্যাত ভাষায় বলে ওঠেন, নাত জামাইরে কইতে হবে আমার নাতনির লাগে যেন ঝগড়াঝাটি না করে, আমার শান্তশিষ্ট নাতনিরে যেন সে বেশি জ্বালাতন না করে। তোমার নাত জামাইয়ের ঝগড়া করার সময় হবে না গো বুড়ি, আদর করতে করতেই সময় পেরিয়ে যাবে। জিমিন ঘরে ঢুকতে ঢুকতে কথাটা বলে। জিমিন কেন যে সবসময় এমন উল্টাপাল্টা কথা বলে বোঝে না তে। ওকে লজ্জায় ফেলতে ওর কি খুব ভালো লাগে। জিমিনের কথায় লজ্জায় মাথা নিচু করে ফেলতে জিমিন ওকে বলে, থাকার লজ্জা পেতে হবে না আমাদের লজ্জাপতি লতা, এবার চলো, আমাদের যেতে দেরি হলে তোমার বরের আবার চিন্তা শেষ থাকবে না। এই বলে তেকে নিয়ে সবাই বেরিয়ে পড়ে কমিউনিটি সেন্টারের উদ্দেশ্যে। জিমিন বড় এসেছে বলে দৌড়ে বেরিয়ে গেল কমিউনিটি হলের একটা রুম থেকে, যেখানে কিছুক্ষণ আগেই তেকে বসানো হয়েছে। এতক্ষণ বাইরের বড় হলটাতেই বসেছিল তে, কিন্তু জাঙ্গুক এসেছে বলে ওকে রুমে নিয়ে আসা হয়েছে। একটা মেরুন রঙের পাঞ্জাবি পায়জামা, হাতে টাইটানের ঘড়ি, চুলগুলো সুন্দর করে ব্রাশ করা, এক কথায় অসাধারণ লাগছে জাঙ্গুককে। জিমিন তো হলের গেট আটকে দাঁড়িয়ে আছে, ও কিছুতেই ভেতরে যেতে দেবে না। ও বলেই দিয়েছে পাওনা টাকা না মেটালে ভেতরে যাওয়ার কোনো চান্সই নেই। তাই সুগা জিমিনের কাণ্ড দেখে বলে, তোমার লজ্জা করে না তুমি স্যারের কাছ থেকে টাকা চাইছো? ও হ্যালো, উনি এখন আমার স্যার নন, উনি এখন আমার বেস্ট ফ্রেন্ড প্লাস বোনের একমাত্র হবু স্বামী, মানে আমার একমাত্র দুলাভাই। সেই হিসেবে আমি ওনার শালি, তাই দুলাভাইকে তার হবু স্ত্রীর সাথে দেখা করতে হলে এই হবু শালিকে ঘুষ দিতে হবে। কি তুমি ঘুষ নেবে? এই তুমি চুপ করো তো, এমনিতেও তোমার কাছে আমার একটা পাওনা আছে, সেটা তো আমি পরে দেখছি, এখন আমার কাছে বাধা দিও না। পাওনা? কিসের পাওনা, তাও আবার আমার কাছ থেকে? মনে আছে কলেজ ক্যান্টিনে আমি বসে বলেছিলাম যে দুলাভাই তাকে পছন্দ করে, কিন্তু তুমি আমার কথা বিশ্বাস করতে চাওনি। এখন বুঝলে তো আমি সেদিন ঠিক ছিলাম, মানে আমি জিতে গেছি বাজিতে, তাই তোমাকে টাকা দিতে হবে। যা বাবা, এটা আবার কখন হলো? বাজি কখন ধরলাম আমি তোমার সাথে? আমি তো শুধু আমার যেটা মনে হয়েছিল সেটা বলেছিলাম। বলেছিলে, কিন্তু ভুল বলেছিলে, তাই তার খেসারত তোমাকে দিতে হবে। ওদের মধ্যে তর্ক বিতর্ক চলতে থাকে, আর এইদিকে তো জাঙ্গুক বেশ অস্বস্তিতে পড়ে যায় জিমিনের কথাগুলো শুনে। মানে সবাই ওর মনের খবর পেয়ে গেছিল, শুধু ও ছাড়া। শেষে ইউনো সমস্যার সমাধান করলো। ঠিক আছে, এখন তোমাদের তর্ক বিতর্ক বন্ধ করো। জিমিন তুমি বলো, গেট ছাড়তে কত নেবে? পুরো 5,000। কি 5,000? তুমি এত টাকা নিয়ে কি করবে জিমিন? এই বিলাই, তোমার মুখটা বন্ধ রাখবে, আর যদি একটা কথা বলেছ তাহলে। ওদের আবার ঝগড়া শুরু হবে বুঝতে পেরে জাঙ্গুক নিজের মানিব্যাগ থেকে টাকা বের করে জিমিনকে দেয়। জিমিন খুশি হয়ে লাফাতে লাফাতে গেট ছেড়ে দিলে ওরা ভেতরে যায়। তারপর জাঙ্গুককে বসানো হয় যেখানে এতক্ষণ তে বসেছিল। কিছুক্ষণ পর তেকে এনে জাঙ্গুকের পাশে বসানো হলে সব নিয়ম নীতি মেনে তে আর জাঙ্গুকের 3 কবুল বলে বিয়ে হয়ে যায়। একে অপরের সাথে সারা জীবনের জন্য জুড়ে যায় তারা। তারপরে সবাই ওদের নিয়ে হাসি ঠাট্টায় মেতে ওঠে। কেউ জাঙ্গুককে লেগ পুল করছে, তো কেউ আবার নাচ গানের কথা বলছে,
কেউ আবার বলছে জাঙ্গুকের এমন হঠাৎ বিয়েটা যেন স্বপ্নের মতো। এর মাঝেই ইউনো বলে ফেললো যে সে কিভাবে তের বিয়ের কথা জাঙ্গুকের মাথায় ঢুকিয়েছিল জাঙ্গুককে তের ব্যাপারে ভাবার জন্য। যদিও সে ভাবেনি জাঙ্গুক থেকে নিয়ে শুধু ভাববেই না, তাকে বিয়ের জন্য রাজিও করে ফেলবে। তে চোখ বড় বড় করে তাকিয়ে আছে ইউনোর দিকে, আর জাঙ্গুক তো রাগে কটমট করে তাকিয়ে আছে ইউনোর দিকে। যদিও সে মনে মনে ঠিকই ইউনোকে ধন্যবাদ দিচ্ছে, কারণ ও না থাকলে জাঙ্গুক এতটা সাহস করে এসব করতে পারতো না। এত হাসি ঠাট্টার মাঝেও একজন ভীষণ চুপচাপ, সে হলো জেনি। ওকে ইউনো সকাল থেকে লক্ষ্য করছে, কিন্তু কাজের ব্যস্ততায় আর জিজ্ঞাসা করা হয়নি। কিন্তু এখন ব্যাপারটা বেশ চোখে লাগছে, কারণ সবাই যেখানে হাসি মজা করছে সেখানেও চুপচাপ বসে আছে, মুখে একরাশ বিষণ্ণতা ছেয়ে আছে। কখনো কখনো জোর করে হাসার চেষ্টা করছে, যেখানে ও নিজেই ওর ভাইয়ের বিয়ে নিয়ে কত এক্সাইটেড ছিল। জেনি সোজাসুজি বন্ধুদের সাথে বসেছে ইউনো, জেনির পাশে একটু এগিয়ে বসেছে তৃষা। দেখলে মনে হবে ইউনো আর তৃষা একদম মুখোমুখি। জেনির মন খারাপ থাকার পরেও সবার সামনে ইউনো কিছু বলতে পারলো না জেনিকে। সন্ধে হতে আর বেশি দেরি নেই, এখন তের বিদায়ের পালা। তে তার মাকে জড়িয়ে ধরে কান্না করছে। যিশু তার নাতনির কান্নামাখা মুখ দেখে কান্নায় ভেঙে পড়ল। ইউনজন তেকে ছেড়ে জাঙ্গুককে বলল যেন তার মেয়েটাকে খেয়াল রাখে, আর তার মেয়েটাকে যেন সে কখনো ছেড়ে না যায় তার বাবার মতো। জাঙ্গুক যেন তার মেয়েটাকে কখনো কষ্ট না দেয়। আর এদিকে তে তো জিমিন তার নানুকে জড়িয়ে ধরে কান্না করতে ব্যস্ত। তেকে সবাই বুঝিয়ে জাঙ্গুকের সাথে গাড়িতে বসায়, সঙ্গে ইউনো আর জেনিও যায় তাদের সাথে। আর বাকি সবাই এই কমিউনিটি সেন্টার থেকেই যে যার বাড়িতে চলে যাবে। জেনি তার রুমে এসেই কান্নায় ভেঙে পড়ে। ওর আর ভালো লাগছে না, এমনিতেই এত ইগনোরেন্স পেয়েছে ইউনোর থেকে। তার উপর আজ বারবার তৃষার সাথে ওর মেলামেশা খুনসুটিগুলো জেনিকে ভেতর থেকে ক্ষতবিক্ষত করছে। মনে মনে ভাবতে থাকে, কেন করছেন এরকম? কেন আমাকে দয়া দেখাতে গিয়ে নিজের লাইফটা নষ্ট করলেন? কেনই বা বলেছিলেন আপনি আমাকে ভালোবাসেন? আমার ভীষণ কষ্ট হয় আপনার ব্যবহারে। কেঁদেই চলেছে জেনি, আশেপাশে কোনো খেয়াল নেই, এমনকি পেছনে যে কখন ইউনো এসে দাঁড়িয়েছে তাও বুঝতে পারেনি জেনি। কি হয়েছে জেনি, এভাবে কাঁদছো কেন? পেছনে পুরুষারি গলার স্বর কানে আসতেই নিজের চোখের পানিতে তাড়াতাড়ি মুছে পেছনে ফিরে ইউনোকে দেখতে পায় জেনি। আমার চোখের পানি আপনি দেখতে পেলেন? আমি ভাবলাম আপনি আপনার লাইফ নিয়ে এতটাই ব্যস্ত যে আমাকে, আমার কষ্টগুলোকে, আমার চোখের পানিগুলোকে আপনি কখনোই দেখতে পাবেন না। যাই হোক, দেখে যখন ফেলেছেন তখন আমার কিছু করার নেই। আমি আপনাকে দেখানোর জন্য কিছুই করিনি। জেনির চোখে মুখে কষ্টগুলো যেন ফুটে উঠেছে, একরাশ অভিমান ওর কথায় প্রকাশ পাচ্ছে। ইউনো আবারও শান্ত গলায় প্রশ্ন করলো, কি হয়েছে জেনি, এসব কথা কেন বলছো? কিছু হয়নি। কিছু না মানে? জেনি প্লিজ, আমার ভীষণ টেনশন হচ্ছে। তুমি কি নিয়ে আপসেট আছো বলো প্লিজ। বললাম তো কিছু হয়নি। জেনি কথাটা বলে বেরিয়ে যেতে গেলে ইউনো জেনিকে টেনে ধরে দরজা ভেতর থেকে লক করে দেয়। তারপর জেনির দুই বাহু চেপে ধরে গম্ভীর গলায় বলে, কেন করছো এরকম? আমি তোমাকে কিছু জিজ্ঞাসা করছি আর তুমি আমাকে ইগনোর করছো। কি চাও কি তুমি? এবার জেনি ভীষণ রাগ হলো। ইউনোকে ধাক্কা দিয়ে নিজে থেকে দূরে সরিয়ে দিয়ে হালকা চিৎকার করে বলে, আপনি কি চান? কেন বিয়ে করলেন আমায়? আমি তো বলিনি আপনাকে বিয়ে করতে। আমি তো চাইনি আমার জীবনের সাথে আপনাকে জড়াতে। তাহলে কেন আমাকে দয়া দেখাতে গেলেন? আর কি বললেন আমি আপনাকে ইগনোর করছি? সিরিয়াসলি? যে আপনি বিয়ের পর থেকে প্রতিনিয়ত আমাকে ইগনোর করে গেছেন, সে আপনি আমাকে বলছেন আমি আপনাকে ইগনোর করছি? কি বলেছিলেন আপনি? আমাকে ভালো রাখবেন, সুখে রাখবেন, কিন্তু আপনি কি জানেন বিয়ের পর আপনার বিহেভিয়ারগুলো আমাকে কতটা কষ্ট দিয়েছে? কথাগুলো বলতে বলতে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে জেনি। ইউনো অবাক হয়ে এই নতুন জেনিকে দেখছে। জেনির ওর প্রতি এত অভিযোগ আছে ও ভাবতেই পারেনি। ও তো ভেবেছিল সম্পর্কটা স্বাভাবিক হতে অনেক সময় লাগবে, তাই তো এতদিন নিজে থেকে সময় দিতে চেয়েছে। কিন্তু সেটা করতে গিয়ে যে ও জেনিকে এত কষ্ট দিয়ে ফেলবে ও ভাবতে পারেনি। জেনিকে আর কিছু বলতে না দিয়ে ইউনো জেনির ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। ঘটনাটা এত তাড়াতাড়ি ঘটে যে জেনি হতভম্ব হয়ে যায়। যখন ও পুরো ব্যাপারটা বুঝতে পেরে নিজেকে ছাড়িয়ে আনতে চাইল, ইউনো একটা হাত ওর গাল থেকে সরিয়ে ওর কোমরে রেখে ওকে আরো নিজে থেকে চেপে ধরে। প্রায় 7 থেকে 8 মিনিট পর ইউনো জেনির ঠোঁট ছেড়ে কপালে কপাল ঠেকায়।
দুজনেই হাঁপাচ্ছে, দুজনেরই চোখ বন্ধ। ওভাবেই থেকে ইউনো বলল, তোমাকে কখনোই আমি ইগনোর করতে চাইনি জেনি। আমি শুধু তোমাকে একটু স্পেস দিতে চেয়েছিলাম, কিন্তু সেটা করতে গিয়ে যে আমি তোমাকে দুঃখ দিয়ে ফেলবো আমি সেটা বুঝতে পারিনি। আমি তো শুধু চেয়েছিলাম তুমি তোমার পুরনো স্মৃতিগুলো ভুলে যাও, ওই নোংরা স্পর্শ ভুলে যাও, আর সেটার জন্য তুমি কিছুটা সময় নাও। কিন্তু সেটা করতে গিয়ে যে তোমাকে অবহেলা করা হচ্ছে আমি কখনো বুঝতে পারিনি। আমাকে একটু ভালোবাসবেন? আমি ওই নোংরা স্পর্শগুলোকে মুছে ফেলতে চাই, সাহায্য করবেন আমায়? ইউনো অবাক হয়ে তাকায় জেনির দিকে। জেনির চোখে আকুতি স্পষ্ট। জেনির দিকে ওইভাবে কিছুক্ষণ তাকিয়ে এক ঝটকায় নিজের সাথে জড়িয়ে নেয় জেনিকে। তে এখন জাঙ্গুকের রুমে বসে আছে। রুমটা সুন্দর করে সাজিয়ে দিয়েছে ইউনো আর জেনি কমিউনিটি সেন্টার থেকে এসে। যদিও জেনির মন খারাপ ছিল, কিন্তু তার ভাইয়ের জন্য তো সে এইটুকু করতেই পারে। যাই হোক, জাঙ্গুক এখন তার রুমের সামনে দাঁড়িয়ে আছে। ইউনো তাকে ভেতরে যেতে বলে জেনির রুমে চলে গেছে। জাঙ্গুক দরজা খুলে রুমে ঢুকেই দেখে তে বিছানার উপর চুপচাপ মাথা নিচু করে বসে আছে। জাঙ্গুক ভাবতেই পারছে না তে এখন তার অর্ধাঙ্গিনী। জাঙ্গুক এক ধ্যানে তাকিয়ে আছে তের দিকে। তে বিছানা থেকে নেমে আস্তে আস্তে জাঙ্গুকের কাছে এসে জাঙ্গুককে সালাম করতে যায়, কিন্তু জাঙ্গুক তের হাতটা ধরে আটকে বলে, এইসবের কোনো দরকার নেই তে। আমি তোমাকে ভালোবাসি, তোমার জায়গা আমার বুকে, আমার পায়ে নয়। কথাটা বলে জাঙ্গুক থেকে কোলে তুলে নেয়। এরকম হঠাৎ কোলে তুলে নেওয়ায় তেও ভয়ে জাঙ্গুকের গলার কাছে পাঞ্জাবিটা চেপে ধরে বলতে থাকে, কি 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 করছেন স্যার? নামান আমাকে, আমি পড়ে যাব তো। তোমার কি আমার উপর ভরসা নেই তে? তে তাকিয়ে থাকে জাঙ্গুকের চোখের দিকে। যথেষ্ট বিশ্বাস করে তে এই মানুষটাকে। তের দিকে একবার তাকিয়ে জাঙ্গুক দুষ্টুমির ছলে বলে, এমনিতেও আমার বউকে কোলা তোলার মতো শক্তি যে আমার কাছে আছে সেটা তো প্রমাণ করতেই হতো, না হলে তো নানুর কথাটাই ঠিক হয়ে যেত। জাঙ্গুকের কথা শুনে তে প্রথমে কিছু বুঝতে না পারলেও পরে মনে পড়ে সেদিন খাবার টেবিলে জাঙ্গুককে ওর নানুর বলা কথাগুলো। তার উপর জাঙ্গুকের মুখে বউ কথাটা শুনে লজ্জা পায় তে। লজ্জায় মুখ গুজে দেয় জাঙ্গুকের বুকে। আজকাল কেন যে এই মানুষটার সামনে এত লজ্জা পেয়ে যায় তাও জানে না। জাঙ্গুক মুচকি হেসে তের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে তেকে বিছানায় বসিয়ে দেয়। তারপর তের সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। তে বুঝতে পারছে না জাঙ্গুক কি করতে চাইছে। জাঙ্গুক তের একটা পা নিজের হাঁটুর উপর রাখে। তে পা সরিয়ে নিতে চাইলে জাঙ্গুক তের পাটা শক্ত করে নিজের হাঁটুর উপর ধরে রেখে একটা গম্ভীর দৃষ্টি নিক্ষেপ করে তের দিকে। তাই তে আর পাটা সরায় না। জাঙ্গুক পাঞ্জাবির পকেট থেকে একটা প্যাকেট বের করে। তারপর প্যাকেট খুলে ভেতর থেকে একজোড়া রূপোর নুপুর বের করে আলতো হাতে তের পায়ে পরিয়ে দেয়। তারপর উঠে তের পাশে বসে তেকে একটানে নিজের কোলের উপর বসিয়ে তেকে জড়িয়ে ধরে বলে, সব কিছু কত তাড়াতাড়ি হয়ে গেল, তাই না তে? আমি তো এখনও বিশ্বাস করতে পারছি না যে তুমি সারা জীবনের মতো আমার হয়ে গেছো। সত্যি আজ আমি ভীষণ খুশি। সব হারিয়েও আমি তোমাকে পেয়েছি। আমাদের সম্পর্কটা তো বদলে গেছে তে। এবার কি আমাকে স্যার বলা বন্ধ করা যায় না? আর আপনি কথাটাও নিজের বউয়ের মুখ থেকে শুনতে কেমন লাগে? তে তাকায় জাঙ্গুকের দিকে, দেখে জাঙ্গুকও ওর দিকে তাকিয়ে আছে। তে ঠোঁটে ফুটে ওঠে হাসির রেখা। তে কি বলবে বুঝতে পারে না, মুখটা নামিয়ে নেয়। তারপর ধীর স্বরে বলে, আমার অভ্যাস হয়ে গেছে, কিন্তু আমি চেষ্টা করব। জাঙ্গুক তের কপালে ঠোঁটের স্পর্শ এঁকে দেয়। আবেগে চোখ বন্ধ করে নেয় তে, আরো শক্ত করে জড়িয়ে ধরে জাঙ্গুক তেকে। নতুন জীবনে এভাবেই পা রাখে তারা। মনে মনে একে অপরের পাশে সারা জীবন থাকার অঙ্গীকার করে তারা। তাদের মতোই ভালো থাকুক পৃথিবীর সব ভালোবাসা।